হেফাজতের হত্যাকাণ্ডের সময় আমি এএফপিতে ছিলাম। এএফপি হলো ফ্রান্সের বার্তা সংস্থা এবং আমরা খুব বলবো যে আমার অফিসটাও তখন মতিঝিলে ছিল। আমরা সেই আমার মনে আছে আমরা সারা রাত জেগে রিপোর্ট করেছিলাম এবং আমার আমার জীবনে ক্যারিয়ার, আমি 30 বছর জার্নালিজম করেছি, আমার ক্যারিয়ারের এটা ছিল সবচাইতে ভয়ের দিন। ভয়ের দিন এই জন্য যে আমরা যে ডেথ টোল যারা মারা গিয়েছেন তাদের যে নাম্বার আমরা অনেক বেশি বলছিলাম। সরকার প্রথমে সরকার স্বীকারই করেনি, পরে বলেছে 7 জন মারা গেছে, তারপরে ওইটাকে তারা বলেছে 13 জন মারা গেছে এবং শেষে লাস্ট মনে হয় তাদের যেটা ফাইনাল এস্টিমেট ছিল 23 জন। কিন্তু আমরা যেটা করেছি যে আমরা প্রথম থেকেই দেখিয়েছি যে কত মারা গেছে। যেমন ধরেন তখন বারাকা জেনারেল একটা হসপিটাল ছিল, সেই হসপিটালে 6টা লাশ ছিল। আমরা প্রথম এটা মানে বের করি যে এইখানে এই 6টা লাশ, এবং 6টা লাশের ক্ষেত্রেই এই গুলি মাথায় লেগে এদিক দিয়ে বের হয়ে গেছে পিছনে। এখন এই যে 6টা লাশ, এখন ওদের সাথে আমরা কথা বলছি, ওরা আমাদেরকে বলছে যে হ্যাঁ আমাদের এখানে 6টা লাশ আসছে, কিন্তু ওরা নাম বলবে না। আমি তো ওকে রেফারেন্স আনবো যে বারাকা জেনারেলের একজন অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার বলেছেন বা হেড নার্স বলেছেন বা ডাক্তার বলেছেন যে 6 জন মারা গেছে। এতটা একটা ভয়ের পরিবেশ, আপনার এখানে হাসপাতালে লাশ আসছে অথচ আপনি স্বীকার করছেন না যে লাশ এখানে আসছে। আমরা 3-4 জনের কাছে কথা বলে যখন আমরা শিওর হয়েছি তখন আমরা দিয়েছি, তাও আবার ওর নামটা আমার দেওয়া হয় নাই। নাম না দিলে হয় যে সরকার আপনাকে কন্টেস্ট, তুমি এটা মিথ্যা নিউজ দিচ্ছ। আমি যেহেতু ফরেন নিউজ এজেন্সি, আমাকে ওই মিথ্যার একটা অপবাদ দিতে পারে। ঠিক সিমিলারলি ইসলামী ব্যাংক হাসপাতালেও প্রচুর লাশ আসছিল, তো ওরাও আমরা দেখেছি যে খুব ভয়ে। ইসলামী ব্যাংকের তো 2টা শাখা, একটা হচ্ছে শাহজাহানপুর আর একটা হলো কাকরাইল। ওদের যে শাখাগুলোতে প্রচুর লাশ আসছিল এবং ওরাও, আমরা বারবার কথা বলছি, ওরা স্বীকার করতে চায় না। খুব ভয়ের একটা পরিবেশ। এবং পরের দিন সকালে যখন ওরা এই হেফাজতের পুরো সবাইকে যখন ইয়ে করা হলো, মানে শাপলা চত্বর থেকে মানে জোর করে বের করে দেওয়া হলো, তখন যাওয়ার সময় সিদ্ধিরগঞ্জে খুব কিলিং হয়েছে, একটা বড় কিলিং। ওইখানেও একই অবস্থা। আমরা হাসপাতালে ফোন দিচ্ছি, আমরা যারা সাংবাদিক, আমরা হাসপাতালে ফোন দিচ্ছি, হাসপাতালের থেকে বলছে এবং একই কথা, আপনি আমার নাম দিতে পারবেন না। তাহলে কি সবাই আসলে ভয়ের মধ্যে। আপনি হাসপাতাল সাধারণত কারা, আপনি যদি সাংবাদিক হন, আপনি সবসময় তো আর স্পটে আপনি থাকতে পারবেন না। একটা মারা গেলে আপনি তখন কিভাবে জানবেন? আপনি হাসপাতালগুলোয় ফোন দিবেন। আমরা যেমন জুলাই আগস্টে যে ভয়াবহ হত্যাকাণ্ড হলো, এটা আমরা কিভাবে জেনেছি? আমরা প্রত্যেকটা হাসপাতাল ধরে 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 আমরা ফোন দিয়ে দিয়ে জেনেছি। ঠিক তেমনি তখন যেটা সিদ্ধিরগঞ্জের আশেপাশে, ওইখানে সরকারি হাসপাতালে অনেক লাশ গিয়েছে, তারপরে বেসরকারি হাসপাতালে, কিন্তু কেউ বলছে না। তো ফলে যেটা হয়েছে যে একটা ভয়ঙ্কর একটা পরিবেশ। আমি দেখা যাচ্ছে যে আমি 6 তারিখ 12টার মধ্যে আমরা বলছি যে 40-44 জন 49 জন মারা গিয়েছে, সেখানে সরকার বলছে 7 জন 13 জন, এর বেশি যাচ্ছে না। তখন কি আমাদেরকে অনেকে ফোন দিয়ে বলছেন যে আপনাকে কিন্তু আপনার প্রতিষ্ঠানকে কিন্তু বন্ধ করে দিবে সরকার আপনাকে। কারণ আমি যে রিপোর্টটা করছি এটা পুরো পৃথিবীর সবাই নিচ্ছে, সবাইকে আমি রিপোর্টটা দিচ্ছি। আমরা ভয়ানক একটা পরিবেশে ছিলাম। তো আপনি এইটাই মানে হেফাজতের যে মৃত্যু কতজন হয়েছে এখন আমরা সঠিকভাবে জানি না। তো এটার জন্য যেটা আমাদের সবার করা উচিত, আমার মনে হয় যে ইভেন ইনক্লুডিং হেফাজত করা উচিত যে এইটার উপরে নিজেরাই একটা ইনভেস্টিগেট করা। হেফাজতের যারা সেন্ট্রাল লিডার আছেন তাদের তো রিসার্চ উইং আছে, তারা আসলে নাম ধরে ধরে কারা কারা কতজন মারা গেছে এটা বের করা। সরকার যে কথাটা বলছে, ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস গ্রুপগুলো বলে যে প্রায় 60 জনের মতো, 60-61 জন মারা গিয়েছে। আর হেফাজত ওনারা বলেন যে এখানে কয়েক হাজার লোক মানে যারাই যে কোনটা সত্য এটা জানার জন্য যেটা হওয়া উচিত, আমার মনে হয় যে সরকারিভাবে থেকেও হেফাজতও এখানে একটা রোল আছে। হেফাজতের উচিত জানা, নিজেই রিসার্চ করে বলা যে আসলে কতজন মারা গেছে, কারা কারা মারা গেলেন এটা।
আর এটা কেন, এই হত্যাকাণ্ডটা কেন করা হলো? অবশ্যই তারা দেখাতে চাচ্ছিল যে বাংলাদেশের হেফাজতকে তারা যেভাবে পোর্ট্রে করছিল, যেটা একটা, যেহেতু ওরা 13 পয়েন্ট ডিমান্ড দিয়েছে এবং 13 পয়েন্ট ডিমান্ডের মধ্যে ব্লাসফেমি লয়ের কথা আছে, আরও কিছু কিছু আছে, যেটাকে ওরা বাইরে প্রজেক্ট করছে যে এটা বাংলাদেশের যেই, বাংলাদেশকে ওরা প্রমোট করতে চাচ্ছে সেটার সাথে বিরোধী। এবং তারা হেফাজতের উপরে একটা যে ক্র্যাকডাউন করে তাদের